আসসালামু আলাইকুম ম্যাথ হেটার্স এবং ম্যাথ লাভার্সরা, আশা করি সকলেই সুস্থ এবং ভালো আছেন। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি। প্রথম কথা হচ্ছে এই টপিকটা কাদের জন্য দরকার। এই টপিকটা দরকার বর্তমানে যারা 10-এ আছেন তাদের জন্য দরকার, 9-এ যারা আছেন তাদের জন্যও দরকার পড়বে। এছাড়াও যারা যে জবের পরীক্ষা দেন না, তো তাদের জন্য আসলে এই অঙ্কটা খুবই দরকার পড়ে। যারা ম্যাথ নিয়ে নাড়াচাড়া করেন তাদের অনেকেরও বেসিকের ব্যাপার থাকে, এই জিনিসগুলো বুঝতে সমস্যা, তাদের সাথে এই জিনিসটা খুবই একটা অতপ্রতভাবে একটা বৈরিতার সম্পর্ক। সেই জিনিসটা দূর করার জন্য আপনি চাইলে ভিডিওটা দেখতে পারেন, কাজে লাগবে। তো আর বেশি কথা না বলে আমি সরাসরি টপিকে চলে যাচ্ছি। আজকের টপিকটা আমাদের সেটা হচ্ছে গিয়ে পৌনঃপুনিক ভগ্নাংশ। ভগ্নাংশ কাকে বলে, কত প্রকার, এইগুলো নিয়ে আপাতত আজকের ভিডিওতে কথা বলবো না, অন্য ভিডিওতে এই জিনিসগুলো আমি কথা বলার চেষ্টা করব। তাহলে পৌনঃপুনিক ভগ্নাংশ জিনিসটা কি সেটা শিখবো। তারপরে পৌনঃপুনিকের যোগ মানে পৌনঃপুনিকধারী যে সংখ্যাগুলো তাদের যোগ শিখবো, তাদের বিয়োগ শিখবো, তাদের গুণ শিখবো, ভাগ শিখবো, বর্গমূল নির্ণয় পদ্ধতি শিখবো। এই টোটাল একটা প্যাকেজ সিস্টেম। একটু বড় হতে পারে ভিডিও, কিন্তু আপনি যদি এটা দেখেন তাহলে মোটামুটি আপনার জন্য এই টপিকে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। চলেন শুরু করি। ফার্স্ট অফ অল, পৌনঃপুনিক জিনিসটা কি সেটা একটু ব্যাখ্যা করি। পৌনঃপুনিক জিনিসটা হচ্ছে বা পুনরাবৃত দশমিক যে ভগ্নাংশ বলে, এই জিনিসটা হচ্ছে এমন একটা দশমিক ভগ্নাংশ যেটার পুনরাবৃত হতে থাকে। দেখেন নামের মধ্যেই আছে পুনরাবৃত। তো পুনরাবৃত অর্থাৎ বারবার এই জিনিসটা রিপিট হতে থাকে। ধরেন আপনার কাছে একটা সংখ্যা আছে 1.355555, একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে। এই ক্ষেত্রে এই জিনিসটাকে বিজ্ঞানীরা যেটা কাজ করছে, এভাবে না লিখে এটাকে শর্ট করে দিছে। 1.35 একই সংখ্যা যেহেতু রিপিট হচ্ছে, তার উপরে এরকম একটা চিহ্ন দিয়েছেন, এভাবে দিয়ে বোঝানোর চেষ্টা করছে এই জিনিসটা পুনরাবৃত হচ্ছে। তাহলে এইটাকে বলা হয় পুনরাবৃত দশমিক। নর্মাল যে দশমিক আমরা জানি সেটা শুধু দশমিক, আর এটা হচ্ছে পুনরাবৃত দশমিক, যেহেতু পুনরাবৃত বিষয়টাকে ধারণ করে। তাহলে পুনরাবৃত দশমিক মানে যেই দশমিক সংখ্যায় দশমিকের পরে একই সংখ্যা বারবার রিপিট হয় তাদেরকে আমরা পুনরাবৃত দশমিক বলি। ওকে, পুনরাবৃত দশমিকের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে এই সংখ্যাগুলো ভাঙানো শেখাটা জরুরি আমাদের। হ্যাঁ, কিভাবে পুনরাবৃত দশমিক সংখ্যাটা ভাঙানো যায়, তারপরে কিভাবে গুণ করা যায়, ভাগ করা যায়, এই অংশটুকু আগে আমরা শিখব। তারপরে যাব হচ্ছে গিয়ে যোগ আর বিয়োগে, তারপরে হচ্ছে গিয়ে বর্গমূলের বিষয়টাতে যাব। তাহলে আপনারা একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করেন, কাজে লাগবে। ফার্স্টেই আমরা একটা সংখ্যা নিই, ধরেন 1.23, এটা একটা নিলাম, দুইটা নেই। তারপরে হচ্ছে আরেকটা সংখ্যা নিচ্ছে, ধরেন 32502 এটা দিলাম এরকমভাবে। এই তো, এই দুইটা আগে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা কিছু জিনিস বুঝতে পারবেন। এখানে এই ধরনের সংখ্যা যখন আপনি ভাঙাবেন, তাহলে এই যেটা শিখতেছি আমরা সেটা কি, এটা হচ্ছে পুনরাবৃত দশমিক সংখ্যা কিভাবে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হয়, সেই জিনিসটা আমরা এখন শিখব। এই যে পুনরাবৃত দশমিক, এটাকে সাধারণ ভগ্নাংশে পরিণত করার জন্য আপনাকে যেটা করতে হবে বুঝেন। নর্মালি দশমিক সংখ্যার ক্ষেত্রে আপনি কী করেন একটু দেখে আসেন। ধরেন আপনার এরকম সংখ্যা, এগুলো ভাঙানোর জন্য আমরা যেটা করি, পুরো সংখ্যাগুলো লিখি, এই দশমিকের জন্য নিচে 1 দেই, তারপরে যতগুলো ঘর আছে ততটা শূন্য দিয়ে এভাবে ভাঙাই নর্মাল দশমিক সংখ্যার ক্ষেত্রে। কিন্তু পুনরাবৃত্তের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। এরকম পুনরাবৃত দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা এখানে দেখব যতগুলো সংখ্যার উপর পুনরাবৃত দশমিক আছে ততগুলো 9 নিচে বসবে। এই দশমিকের কাজটা কিন্তু আপাতত এখানে নাই। তাহলে দুইটা সংখ্যার উপর পুনরাবৃত্ত থাকার কারণে দুইটা 9 নিচে বসলো। নিয়মগুলো ভালো করে বুঝেন, যতগুলো সংখ্যার উপরে পুনরাবৃত্ত দশমিক থাকবে ততগুলো 9 নিচে হবে। তাহলে দুইটা সংখ্যার উপরে পুনরাবৃত্ত, দ্যাটস ওয়াই দুইটা 9 নিচে হইল। এরপর আপনি যেটা করবেন, সবগুলো সংখ্যা লিখে ফেলবেন। এরপর আরেকটা নিয়ম প্রযোজ্য, সেটা হচ্ছে এই জায়গাটা শুরু থেকে একদম শুরু, অর্থাৎ এই জায়গা থেকে প্রথম পৌনঃপুনিকের আগ পর্যন্ত যতগুলো সংখ্যা থাকে সবগুলো বিয়োগ। এখানে আছে 1 বিয়োগ করলাম। এই জিনিসটা কীরকম, ধরেন এমন যদি হতো যে দশমিকের পরেও সাপোজ এখানে আছে ধরেন একটা সংখ্যা আরেকটা 4, তাহলে বিয়োগ হতো কিন্তু 14। অর্থাৎ প্রথম পুনরাবৃত্তর আগ পর্যন্ত যত সংখ্যা থাকবে সবগুলো বিয়োগ হবে, এইটা একটু খেয়াল রাখবেন। তাহলে এখানে কি করলাম আরেকবার একটু দ্রুত বলি, যতগুলো সংখ্যার উপরে পুনরাবৃত্ত ততগুলো 9। তারপরে হচ্ছে গিয়ে সবগুলো সংখ্যা লিখে ফেলবেন, বিয়োগ দেবেন শুরু থেকে প্রথম পুনরাবৃত্ত পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো বসায়। এরপরে আসেন আপনি এখানে নর্মাল বিয়োগ করেন 12299। যদি এরপরে এটা কাটাকাটি সম্ভব হয় কাটাকাটি করবেন, না হলে যেটা পাইছেন এটাই সাধারণ ভগ্নাংশ সংখ্যা। গেল একটা নিয়ম। এবার আসেন এই আরেকটা সংখ্যা লিখছি, এটার সাথে এটা ডিফারেন্স কি একটু বুঝছেন। একই রকম কথা, যতগুলো সংখ্যার উপরে পুনরাবৃত্ত দশমিক আছে ততগুলো 9 হবে নিচে,
কয়টা সংখ্যার উপর পুনরাবৃত্ত দশমিক আছে? 3টা সংখ্যার উপরে আছে। এখন আপনাদের অনেকেই কিন্তু বলতে পারেন যে স্যার এখানে তো 2টার উপরে দেখা যাচ্ছে পুনরাবৃত্ত দশমিক। দেখা যাচ্ছে 2টার উপর, এটা সত্য, কিন্তু শুরু আর শেষে থাকলে মাঝখানে যদি পুনরাবৃত্ত দশমিক না থাকে তার মানে হচ্ছে ওইটার উপরে পুনরাবৃত্ত দশমিক আছে। তাহলে এখানে মূলত পুনরাবৃত্ত দশমিক আছে 3টার উপর। তাহলে আমরা 9 লিখব কয়টা? অবশ্যই 3টা। 1 2 3, 3টা 9 লিখলাম। এখন একটু জিনিস খেয়াল করেন, যতগুলো ঘর ছিল পুনরাবৃত্ত দশমিকধারী ততগুলো 9 লিখলাম। তারপরে দশমিকের পরে প্রথম পুনরাবৃত্তর আগে যতগুলো ঘর থাকে ততগুলো শূন্য নিচে বসে। আবার বলি, যতগুলো ঘরের উপর পুনরাবৃত্ত ছিল ততটা 9 নিচে বসাইলাম। দশমিকের পরে প্রথম পুনরাবৃত্তর আগে যতগুলো ঘর থাকে ততটা 9 শূন্য বসে নিচে বসলো। উপরে সেম কাজ যেটা একটু আগে শিখে আসছেন, যা আছে সবগুলো লেখেন, বিয়োগ দেন। শুরু থেকে প্রথম পুনরাবৃত্ত পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলো বিয়োগ দিবেন, দিয়ে ফেললেন। তাহলে এখানে আমরা পৌনঃপুনিক সংখ্যা বা পুনরাবৃত্ত দশমিক সংখ্যা ভাঙানোর সবগুলো রুলস একসাথে পাইছি। এখানে পাইছিলাম 3টা রুলস। কীরকম? আমি আবার একটু আসি এখান থেকে। প্রথমে ছিল যতগুলো সংখ্যার উপর পুনরাবৃত্ত ততগুলো 9, সবগুলো লিখে শুরু থেকে প্রথম পুনরাবৃত্ত পর্যন্ত যত সংখ্যা ততগুলো বিয়োগ। এটা ছিল 3টা রুলস। 1 9 লেখার নিয়ম, আর একটা হচ্ছে গিয়ে সবগুলো সংখ্যা বসাইতে হয় আর বিয়োগ দিতে হয় কোনটা? প্রথম থেকে এইটা। এই 3টা। আর এখানে সে 4টা রুলস আছে। কীরকম? যতগুলো সংখ্যার উপর পুনরাবৃত্ত ততটা 9, দশমিকের পর থেকে এই পর্যন্ত যতগুলো ঘর ততটা শূন্য, আর সবগুলো বসাবো, এটার একটা নিয়ম। আর শুরু থেকে প্রথম পুনরাবৃত্ত আগ পর্যন্ত সবগুলো বিয়োগ, এটার একটা। টোটাল 4টা কাজ করতে হয় এখানে। এই 4টা কাজ আপনি যদি ঠিকঠাক করতে পারেন তাহলে পুনরাবৃত্ত দশমিক ভাঙানো শিখলেন। তাহলে আমরা এখানে বিয়োগটা করে ফেলি। বিয়োগটা করলে কি হয় দেখি। আমাদের এখানে হচ্ছে গিয়া, ধরেন এটা ওঠানোর পরে বিয়োগ করলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে গিয়া 3 2 4 6 9 8 9 9 9 0। এই যে ব্যাপারটা, তাহলে কি হলো ব্যাপারটা, যে আমরা রুলসটা প্রয়োগ করব, তারপরে নর্মাল বিয়োগটা করে এখানে দেখেন জোড় সংখ্যা আছে। আপনি চাইলে কাটাকাটি করতে পারেন, কাটাকাটি করলে ভালো, না করলে কোনো সমস্যা নাই, কারণ নর্মালি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, সাধারণ ভগ্নাংশ হয়ে গেছে। তাহলে এতক্ষণ ধরে আমরা কি শিখলাম? নর্মালি একটা সংখ্যাকে, যেটা পুনরাবৃত্ত দশমিক সংখ্যা হিসেবে আছে, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা শিখলাম। সাধারণ ভগ্নাংশ, তার মানে সাধারণ ভগ্নাংশে কীভাবে প্রকাশ করতে হয় একটা পুনরাবৃত্ত দশমিক সংখ্যাকে, সেইটা আমরা মোটামুটি শিখে ফেললাম। তাহলে গেল একটা রুলস। এবার আসেন পুনরাবৃত্ত দশমিক সংখ্যা কিভাবে আপনি গুণ করতে পারবেন। খেয়াল করেন ভালো করে কোনটা কোনটা করা হয় তো একটু। এবার আসেন আমরা যোগ আর বিয়োগ শিখব। যোগ বিয়োগ না, দুঃখিত, গুণ আর ভাগ শিখব, তারপরে যোগ বিয়োগে যাব। গুণ ভাগের জন্য আমরা 2টা অঙ্ক উঠায় নিই, বইয়ে প্রচুর অঙ্ক আছে এখান থেকে। ধরেন আমি ভাগটা শিখলে গুণটা হয়, গুণটা শিখলেও ভাগটা হয়ে যায়। যদি গুণ শিখি, 2 নম্বর নিয়ম শিখব হচ্ছে কি গুণ। তো গুণ শেখার জন্য পুনরাবৃত্ত দশমিকের 2টা সংখ্যা লাগবে। ধরেন আমি নিলাম এটা 2.4 পৌনঃপুনিক আছে, 0.81 পুনরাবৃত্ত দশমিক আছে। এই সংখ্যা দুটিকে আগে আপনি ভাঙাবেন, যা শিখে আসছেন। কীরকম? দেখেন একটা সংখ্যার উপর পুনরাবৃত্ত দশমিক একটা 9, এখানে কোনো সংখ্যা নাই তাই এখানে কোনো শূন্য নয়, শুরু থেকে এর আগ পর্যন্ত যা আছে সেটা বিয়োগ। তারপরে সেইমভাবে 2টার উপরে 2টা 9, এখানে দশমিকের পরে প্রথম পুনরাবৃত্তির আগে কোনো সংখ্যা নাই তাই শূন্য দেওয়া যাবে না। উপরে যতগুলো সংখ্যা আছে বিয়োগ, এখানে শুধু শূন্য, তাই বিয়োগটা না দিলেও চলবে। এখন আসেন এখানে কত হলো? 22 9, এখানে 81 99। এবার আপনি কাটাকাটি করেন, 9 9 81, 9 দিয়ে কাটেন 11, 11 দিয়ে কাটেন 2, তার মানে এটা আপনার অ্যান্সার 2। অর্থাৎ এই যে পুনরাবৃত্ত দশমিক সংখ্যার গুণফল বের করা, সেটা এভাবে করলেই হয়ে যাচ্ছে। এটা নিয়ে আর আমি বেশি কথা না বলি। এরপর আসেন ভাগ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, যদি ভাগ হইতো, ভাগ নিয়ে আমরা একটা অঙ্ক করলেই হয়ে যাবে। অলসতা না করি আরেকটা অঙ্ক করা দিচ্ছি আপনাদের। ভাগটা কীরকম? ধরেন একটা ছোট্ট অঙ্কই নেই, 2.3705। তো ভাগটা কিভাবে করা যায়? 3 ভাগ। আচ্ছা, এখানে যতগুলো সংখ্যা আছে লিখলাম, বিয়োগ দিব শুরু থেকে প্রথম পুনরাবৃত্ত পর্যন্ত যতগুলো ঘরের উপর আছে পুনরাবৃত্ত ততগুলো 9, আর এখানে দেখেন একটা ঘর আছে দশমিকের পর প্রথম পুনরাবৃত্ত আগ পর্যন্ত, তাহলে একটা শূন্য। এরপরে 45 - 4, এটা বোর্ডের ছিদ্র, এটাকে আবার দশমিক মনে করেন না। আর নিচে একটা এবং শূন্য,
ভালো করে বুঝতে পারছেন আশা করি। এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলো নেবেন, শুধু শুরু থেকে এই পর্যন্ত 0-4 হয়, তো 0-4 লিখলে আর শুধু 4 লিখলে তো একই কথা, তাই আর কি আমি 4 লিখছিলাম। আর এখানে দশমিকের পর প্রথম পুনরাবৃত্তির আগে একটা ঘর, তাই একটা 0 দিলাম। এবার আসেন কি হয় দেখেন, এখানে বিয়োগ করলে 4, 1, 2, এরপরে আপনি এখানে বিয়োগ করেন 4 বিয়োগ করলে 41, 90। আচ্ছা, ভাগ জিনিসটাকে যখন করবেন আপনি এটাকে গুণে কনভার্ট করবেন না, তাহলে জিনিসটা ঘুরে যাবে। এবার আপনি কাটাকাটি করেন, তারপরে পাচ্ছেন 2, 1, 4, 41। যদি সম্ভব হয় এটা কাটাকাটি করেন, না হলে করবেন না। তার মানে আপনার কাছে যদি দুইটা সংখ্যা থাকে যেটার ভাগ করতে বলা হয়েছে পুনরাবৃত্ত দশমিক, তাহলে আপনি কি করবেন, ফার্স্টে এটাকে ভাঙায় সাধারণ ভগ্নাংশে কনভার্ট করবেন, তারপরে ভাগ চিহ্নটাকে গুণে করবেন, আর গুণ করলে পাশেরটা উল্টে যায়, দেন আপনি হিসাব করলেই অঙ্ক শেষ। এটাই কিন্তু আমাদের নর্মাল ভাগের নিয়ম পুনরাবৃত্তির ক্ষেত্রে। তাহলে চলেন আমরা এখন যোগ বিয়োগ দুইটা নিয়ম দেখি, এবং এই দুইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিয়ম, একটু ভালো করে খেয়াল করেন। যোগ বিয়োগ কীভাবে করতে হবে। পুনরাবৃত্ত দশমিকের সংখ্যাগুলো আমরা সাধারণ ভগ্নাংশ বানানো শিখছি, গুণ শিখছি, ভাগ শিখছি। যোগ বিয়োগ একটু ডিফারেন্ট আছে এবং একটু কঠিনও বলে আর কি, মানে মানুষ যে এটা নাকি বুঝতে অনেক সমস্যা হয়। চলেন, বিশ্বাস করেন, আপনি দেখেন, ইনশাল্লাহ আপনার কাছে সবচেয়ে সহজ লাগবে এই নিয়মটা, আশা করতেছি ইনশাল্লাহ। তাহলে এই যে নিয়মটা আমাদের সামনে আছে, এটা বলছে যে এই সংখ্যাগুলোকে যোগ করো। যেহেতু উপরে এরকম চিহ্নগুলো আছে পুনরাবৃত্ত চিহ্ন, তাহলে এটাকে বলা হচ্ছে পুনরাবৃত্ত দশমিক সংখ্যাগুলোকে যোগ করা শিখতে বলছে আমাদের। এটা হচ্ছে বিয়োগ করা শিখতে বলছে, আগে যোগ শিখবো তারপরে বিয়োগ। তো পুনরাবৃত্ত দশমিক সংখ্যাগুলো কিভাবে আমরা যোগ করতে পারি, এজন্য আমাদের প্রথম একটু কাজ আছে, তারপরে যোগ বিয়োগ করতে হবে। প্রথম কাজটা হচ্ছে গিয়ে অনাবৃত অংশ খুঁজে বের করা আর আবৃত অংশ খুঁজে বের করা, যে অনাবৃত কয়টা হবে বা আবৃত কয়টা হবে। দেখেন, যোগ বিয়োগ যখন শিখছেন ছোট সময়ে, যোগ বিয়োগের একটা রুলস ছিল যে আপনি যোগ বিয়োগ যাই করেন, সংখ্যাগুলোকে দশমিকের পরে সমান সংখ্যক বানায় নিতে হয়। দশমিকের পরে যদি কোনোটা কম থাকে 0 দিয়ে ঠিকঠাক করে নিতে হয়, তারপরে এগুলোকে যোগ করলে সহজ হয়। পুনরাবৃত দশমিক সংখ্যাগুলো সেই জিনিসটাই এখানে প্রোভাইড করতে বলে আমাদেরকে। এজন্য আমাদেরকে অনাবৃত এবং আবৃত এই দুইটা জিনিস বোঝা খুবই জরুরি। এখানে আপনি দেখেন অনাবৃত অংশ কয়টা আছে, একটাও নাই। এখানে আছে কয়টা, একটা। এখন আপনাদের মাথায় প্রশ্ন জাগতে পারে কিভাবে বুঝবো। খেয়াল করবেন, যেগুলোর উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে এগুলো হচ্ছে আবৃত, তাহলে এটা ছাড়া দশমিকের আগে যেটুকু আছে সেটা হচ্ছে গিয়ে অনাবৃত, তাহলে এটা হচ্ছে অনাবৃত। তাহলে এই জায়গায় 1 হচ্ছে অনাবৃত আর এটা হচ্ছে গিয়ে আবৃত। এখানে এটা আবৃত, অনাবৃত নাই। তার মানে অনাবৃত আর আবৃত দুটো জিনিসই কিন্তু দশমিকের পরে, দশমিকের আগে কিন্তু কোনো হিসাব আসবে না, দশমিকের আগে পূর্ণ সংখ্যা। সো দশমিকের পরে পুনরাবৃত ছাড়া যে অঙ্কগুলো থাকে এরা হচ্ছে অনাবৃত অংশ, আর পৌনঃপুনিক সংখ্যা নিয়ে যারা থাকে তাদের, পৌনঃপুনিক আর কি, পুনরাবৃত দশমিক সংখ্যা নিয়ে যারা থাকে তাদেরকে বলা হয় আবৃত দশমিক। তো এই যে আবৃত অংশ আর অনাবৃত অংশ, এই দুইটা জিনিস একটু ভালো করে বুঝেন। তাহলে এখানে দেখেন অনাবৃত এবং আবৃতর যে ব্যাপারটা, ফার্স্ট আপনাকে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, অনাবৃত কয়টা আছে সেটা নিয়ে একটু কথা বলতে হবে। যে এখানে অনাবৃত অঙ্ক হবে কয়টা, এটা হচ্ছে একটা ব্যাপার। দুইটা জিনিস বলি একই সাথে, এবং আবৃত অঙ্ক হবে, আবৃত অঙ্ক হবে কয়টা এবং অনাবৃত অঙ্ক হবে কয়টা, এই দুইটা জিনিস আমাদের এখানে বোঝাটা জরুরি। আবৃত অঙ্ক হবে যে, আচ্ছা এটা পরে বলি। অনাবৃত অঙ্ক হবে কয়টা, এটার জন্য আপনি চিন্তা করবেন এখানে কয়টা অনাবৃত আছে, 0টা, মানে নাই। এখানে অনাবৃত কয়টা আছে, একটা। এই এক বলে কিন্তু না, মানে আছে একটা, তাই এক। এখানে কয়টা আছে, 2টা। এই যে অনাবৃত অংশ আছে, একটাই 0, একটাই 1, একটাই 2, সর্বোচ্চ সংখ্যক যেটা আছে সেই সংখ্যাটা উল্লেখ করবেন, যে এখানে অনাবৃত অঙ্ক হবে 2টি। আচ্ছা, টি লিখে রাখি বোঝার জন্য। অনাবৃত অংশ হবে 2টি, তাহলে আবৃত কয়টা হবে, আবৃতর বেলা একটু ভিন্ন, খেয়াল করেন। এখানে আবৃত আছে 2টা সংখ্যা, তাহলে আবৃত হবে 2, এখানে কয়টা আছে, 2, এখানে কয়টা আছে আবৃত অংশ, 3। এর লসাগু কত, 6। কিভাবে বুঝলেন এটা, আসতেছে আর একটু ব্যাখ্যা পড়ে। এটা লসাগু যদি করেন 2 ভাগ দিলে 1, এটা যায় না, তাই 3। তাহলে 2 × 2, 2 × 2, 3 × 6, তার মানে এর লসাগু 6। তাহলে অনাবৃত অঙ্ক হবে কয়টা, অনাবৃত অঙ্ক হবে যতগুলো অনাবৃত
স্পেস আছে আমাদের, সেই স্পেসগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডিজিট যেটা আছে ওই বেশি ডিজিট সংখ্যাটাকে মেনশন করতে হবে, যেখানে 2টা সর্বোচ্চ ছিল অনাবৃত, তাই আমাদের সবগুলোর মধ্যে অনাবৃত 2টা করে হইতে হবে। কিভাবে হবে সেটা পরে বলতেছি, কি হবে সেটাও পরে বলতেছি। শুধু এখানে মনে রাখেন অনাবৃত অঙ্ক যে 2টি লিখলাম এটা কেন, এখানে অনাবৃত অংশ একটাও নেই, এখানে একটা, এখানে 2টা, তাই এখানে 2টি লিখছি। এমন যদি হইতো এখানে অনাবৃত অংশ একটা, এখানে অনাবৃত অংশ 3টা, বা এখানে অনাবৃত অংশ 5টা, তাহলে অনাবৃত হইতো কয়টা? 5টা হইতো, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক যেটা সেটা মেনশন করতে হয়। আর আবৃতর ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়া আবৃত অংশ কয়টা আছে? 2টা, এখানে 2টা, এখানে 3টা, সবগুলো উল্লেখ করে তাদের লসাগু বের করবেন, সেই লসাগু সংখ্যকই আবৃত অংশ হবে। তাহলে এখানে আবৃত অংশ হচ্ছে গিয়ে টোটাল 6টা। এখন আমরা এইগুলোকে সদৃশ ভগ্নাংশে পরিণত করব, সদৃশ আকারে পরিণত করব। কিভাবে দেখেন, প্রথমে এখানে আছে 3, 8, 9। দেখেন আপনার একটা জিনিস বুঝতে হবে, টোটাল কয়টা দশমিকের পর অঙ্ক হবে সেই জিনিসটা আগে মাথায় রাখেন। 2, 6, টোটাল কয়টা? তার মানে 8টা অঙ্ক হবে দশমিকের পরে, এই জিনিসটা বোঝা জরুরি। দশমিকের পরে যেহেতু 8টা অঙ্ক হবে, তাহলে 3-এর পরে 8টা অঙ্ক উল্লেখ করেন। 8, 9 রিপিট হবে কয়টা সেটা আপনি হিসাব করে নেন। 2টা আছে, আরও 6টা লাগবে। 8, 9, 8, 9, 8, 9, তাহলে কয়টা হলো? 2টা, 4টা, 6টা, 8টা। এখন প্রশ্ন হচ্ছে আপনি 8, 9-এ কেন রিপিট করাইছেন? কারণ এখানে কিন্তু বলাই আছে 8, 9 যার উপর পুনরাবৃত্ত আছে এটাই তো রিপিট হবে, পুনরাবৃত্ত মানেই তো এটা রিপিট হয়। সো আপনার যে কয়টা দরকার ছিল আপনি সে কয়টা লিখে নিছেন। এরপরে আসেন পরেরটা, 2.178। এখানে পুনরাবৃত্তি ছিল কার উপরে? 7, 8-এর উপরে। এখন আপনার এখানে টোটাল দশমিকের পরে কয়টা লাগবে? 8টা সংখ্যা লাগবে, যে 2টা আর 6টা, 8টা সংখ্যা অঙ্ক লাগবে আর কি। তাহলে 8টা অঙ্কের জন্য এখানে 3টা আছে, আরও রিপিট করাইতে হবে। তাহলে আরও রিপিট করাবেন কাদেরকে? 7, 8। তাহলে আপনি 7, 8 রিপিট করাইতে থাকেন। 7, 8, 2, 4, 5, 6, 8, 2, 4, 6, আরেকটা বেশি হয়ে গেছে, সরি, 2, 4, 6, 7, 8টা। তো আপনার 8টা দরকার ছিল, 8টা হয়ে গেল। আপনি রিপিট করাইতে থাকবেন, যতগুলো দরকার হয়ে গেলে বাকিগুলো তো আর লেখা দরকার নেই। এরপর আসেন এটা 5.89798। এখানে আপনার রিপিট হবে কে? রিপিট হবে 7, 9, 8। আপনার এখানে কয়টা হয়েছে? 2টা, 4টা, 5টা, আর কয়টা লাগবে? 3টা। তাহলে রিপিট হবে 7, 9, 8। তাহলে একটা জিনিস বোঝেন, আপনার দশমিকের পরে কয়টা অঙ্ক লাগবে এটা আগে বুঝবেন। এজন্য অনাবৃত অংশ কয়টা হবে সেটা সিলেক্ট করবেন, আবৃত কয়টা হবে সেটা সিলেক্ট করবেন, তারপরে এই দুইটার যোগফল মাথায় রাখবেন যে টোটাল 8টা অঙ্ক লাগবে দশমিকের পর। তারপর আপনি প্রথমটাকে ভাঙাবেন, দ্বিতীয়টাকে ভাঙাবেন, তৃতীয়টাকে ভাঙাবেন, তারপরে কাজ করবেন। এবার ভাঙানোটা আরেকবার একটু বলে দেই। ভাঙানোর নিয়ম হচ্ছে, প্রথমটা আপনি 3.89 নিলেন, আর রিপিট যে হবে তাকে রিপিট করতে করতে দশমিকের পরে যে 8টা দরকার সেই 8টা কাভার করবেন। 2, 4, 6, 8 হয়। পরেরটা আসেন 2.178 লিখলাম। রিপিট করতে হবে কয়টা সেটা আমার জানা দরকার নেই, কিন্তু আমার লাগবে দশমিকের পরে 8টা। তো আমার হাতে আছে 3টা, আরও টোটাল লাগবে 5টা। তো আমি 5বার রিপিট করতে থাকি 7, 8-কে। 7, 8, 7, 8, 7 হয়ে গেল। এখানে যেন আবার এটা প্যাচ না লাগে যে স্যার 7, 8 যেহেতু রিপিট হবে তাহলে 7কে রিপিট করলে তো 8কেও করতে হবে। ব্যাপারটা এমন না, যে পর্যন্ত দরকার আপনি ওই পর্যন্ত লিখবেন। এরপর এটা আসেন, লেখার পরে এখন আপনার 3টা লাগবে, তো আপনি 7, 9, 8 রিপিট করে দিলেন, শেষ। এখন প্রশ্ন হচ্ছে কার কার মাথায় কোথায় কোথায় আপনি পুনরাবৃত্তি দশমিক দেবেন। দেখেন আপনি বলছেন আপনার অনাবৃত অঙ্ক হবে 2টা, তো আপনি 2টার পরে একটা ফুল স্টপ দেবেন আর লাস্টে দেবেন। আপনি অনাবৃত যেহেতু 2টা বলছেন, সব জায়গায় 2টার পরে একটা ফুল স্টপ দেবেন, লাস্টে দেবেন, 2টার পরে একটা দেবেন, লাস্টে দেবেন, শেষ। সদৃশ পদে পরিণত হয়ে গেছে না, একদম সদৃশ আবৃত দশমিকে প্রকাশ করে ফেলছে আমরা। এরপর এটাকে আমরা যোগ করব। এখন যোগ করার জন্য এই জায়গায় এসে আমাদের মাথা টাথা নষ্ট, কেমনে কি যোগ করবো? কেন ভাই, ক্যালকুলেটার আছে না, পুরো ক্যালকুলেটার আপনি যোগ করে দিলেই তো হয়ে গেল। আমিও ক্যালকুলেটার করে দিচ্ছি। আচ্ছা, ক্যালকুলেটার আমি যোগ করে ফেললাম। এই যে ব্যাপারটা আমাদের এখানে, আচ্ছা ক্যালকুলেটার আমি যোগ করে ফেলছি, আপনারা একটু খেয়াল করেন। এই যে যোগ করলাম, আমি আবার বলতেছি, এই জায়গা যোগ করার জন্য আপনার কোনো মনীষীগিরি দেখানো লাগবে না। আপনি সরাসরি ক্যালকুলেটার উঠাবেন, অথবা নর্মাল যে যোগ করে শিখে আসছেন জন্মের পর থেকে সেই যোগগুলো করে ফেলবেন, শেষ। এখন পুনরাবৃত্ত দশমিক কোথায় দেবো? পুনরাবৃত্ত দশমিক এই লাইনে দেবেন না, পুনরাবৃত্ত দশমিক দেবো লাস্টে গিয়ে।
পুনরাবৃত্ত দশমিক যদি না দেয় তাহলে কি অঙ্ক শেষ ভাইয়া? জি না, অঙ্ক শেষ না। এখানে আপনার একটা কাজ আছে, একমাত্র এটাই এই জন্যই ডিফারেন্ট যেহেতু পুনরাবৃত্ত দশমিক থাকার কারণে একটা রুলসের অল্টারনেটিভ ওয়ে রয়ে গেছে। সেটা কি, আপনারা এখানে যাদের উপরে পুনরাবৃত্ত হয়েছে খেয়াল করেন, এই পুনরাবৃত্ত সংখ্যাগুলোকে একটু যোগ করবেন সবসময়। এই সংখ্যাগুলোকে আপনি যদি যোগ করেন 8 8 7, তাহলে দেখেন আমি এদেরকে যোগ করলে পাচ্ছি কত? 23। আপনি এইভাবে অর্থাৎ সদৃশ আবৃত প্রকাশ করার পর আপনি দেখবেন প্রথম পুনরাবৃত্ত কাদের উপর আছে, আবার বলতেছি ভালো করে বুঝেন, এভাবে প্রকাশ করার পর আবৃত তো দশমিক তো এখানেও আছে, এগুলোর উপরেও আছে, তাহলে আমি কোনটা হিসাব করব? কনফিউশন হয় না? সবসময় প্রথম অংশটা, প্রথম যাদের উপর আবৃত অংশ দিয়ে রাখছেন সেটা 8 8 7 যোগ করে দেখলাম কত আসছে? 23। এই জায়গায় সবসময় আপনার দশক স্থানে অর্থাৎ দ্বিতীয় যে সংখ্যাটা, এটা তো একক স্থানে, দশক স্থানে, এই সংখ্যাটা যোগ করবেন। তাহলে যদি এমন হয় 10, তাহলে 1 যোগ করবেন, 11 1, তার মানে 1 থেকে 19 পর্যন্ত যে কোনো হিসাব আসলে 1 যোগ হবে, 20 থেকে 29 পর্যন্ত যে কোনো হিসাব আসলে 2 যোগ হবে, 30 থেকে 39 পর্যন্ত যে কোনো হিসাব আসলে 3 হবে। তাহলে এখানে যোগ হবে +2। আমাদের যে ভুলটা হয়, আমরা সবাই এই 2 কোথায় যোগ করব, কেউ সামনে করেন কেউ মাঝে করেন, না ভাইয়া এটা শেষে হবে, একদম এই সংখ্যাটা লাস্টে। তারপরে আপনি যোগ করে দেবেন, 4 2 কত? 6 7 5 6 7 5 7 9 11। শেষ না আপনার চোখের কাজ? এবার পুনরাবৃত্ত দশমিক দেবেন। পুনরাবৃত্ত দশমিক কোথায় দেবেন? কোনো মাথা খাটানোর দরকার নেই, আগের কনসেপ্ট ব্যবহার করেন। এখানে 2টার পরে আছে 1 2, এটা লাস্টেরটায়, তাহলে 2টার পরে আর লাস্টেরটায়, এভাবে দিলে আপনার পুনরাবৃত্ত দশমিকের যোগ শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে কি আমাদের পুনরাবৃত্ত দশমিকের যোগের নিয়ম। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা হয় আবার একটু টেনে টেনে দেখেন, ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবেন। এবার পুনরাবৃত্ত দশমিকের বিয়োগ শিখবো আমরা। বিয়োগের বেলায় সেম কাজ। কতটুকু সেম কাজ? এই অংশটাকে সেম, অনাবৃত আর আবৃত খুঁজে বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখি, যেহেতু আগে এটা ব্যাখ্যা করছি আর ব্যাখ্যা করবো না এখন। এখানে ফার্স্টে দেখব অনাবৃত অংশ একটা, এখানে অনাবৃত অংশ 2টা। তাহলে বলবো এখানে অনাবৃত অঙ্ক হবে, এটা ভালো করে লিখলে এরকম লেখা যায়, অনাবৃত অংশে অঙ্ক হবে কয়টা? 2টি, এবং আবৃত অংশে অঙ্ক হবে, খেয়াল করেন, 2টা। 3 এর লসাগু, তাহলে 2 আর 3 এর লসাগু তো আরও সহজ, 6টি। তাহলে অনাবৃত অংশে এটাও 2টা, আবৃত 6টি, তাহলে টোটাল কয়টা হইতে হবে? আবার 8টা। তাহলে মনে রাখেন 8টা, এটা দ্রুত লিখতে, যেহেতু এটা জানা আছে আমাদের। 8 2 4 3, তাহলে আমাদের এখানে লাগবে দশমিকের পর 8টা, আছে 3টা, আরও লাগবে কয়টা? 5টা। রিপিট করেন, 4 আর 3 রিপিট হবে, যেহেতু এদের উপর পুনরাবৃত্ত দশমিক আছে। 4 3 4 3 শুধু 4, 2 4 6 8। একইভাবে পরেরটা 5 2 4 6 7 3, 2 4 5টা আছে, আর 3টা লাগবে, রিপিট হবে কোনটা? 6 7 3। পুনরাবৃত্ত দশমিক দেন, কোথায় দেবেন? যেহেতু বলছেন 2টা হবে অনাবৃত, তাহলে 2টার পরে লাস্টে, 2টার পরে লাস্টে হয়ে গেল আপনার এখানে সদৃশ করা। তাহলে সদৃশ করা যখন হয়ে গেল, এবার আমরা বিয়োগ করি। বিয়োগ করার জন্য ঠিক একই রকম, এখানে মনীষী হওয়া দরকার নেই, ক্যালকুলেটর নেবেন আর বিয়োগ করবেন। আমিও ক্যালকুলেটর দিয়ে করতেছি, ওয়েট করেন। তাহলে আমাদের বিয়োগ করা হয়েছে, আপনি এটা থেকে এটা সরাসরি বিয়োগ করবেন। বিয়োগ করার পরে এটা পেয়ে গেলেন। এটা পাওয়ার পরে দেখেন আপনাদের মাথা যেন প্যাঁচ না লাগে যে ভাই এটা তো ছোটো আর এটা তো বড়। জি না, এটা বড় না, এটা কে বলছে আপনাকে বড়? এটা দশমিকের পরে বেশি সংখ্যা আছে তাই, মানে অঙ্ক আছে তাই, এইটা দশমিকের পরে কম আছে তাই, কিন্তু এখানে দশমিকের আগে 8 আর এটা দশমিকের আগে 5, মানে পূর্ণ সংখ্যা এটা বেশি, দ্যাটস এটা বড় সংখ্যা। যাই হোক, তাহলে এখানে বিয়োগ করার সময় আপনি এখন কি করবেন? আগে যে কনসেপ্ট শিখাইছি সেই কনসেপ্টটা এখানে কাজে লাগবে। কীরকম? প্রথম পুনরাবৃত্ত দশমিক অঙ্কগুলোকে খেয়াল করেন। এখানে যদি এমন হয় উপরেরটা অর্থাৎ প্রথমটা যদি বড় হয়, আর বিয়োগের ক্ষেত্রে তো 2টাই থাকবে, 3টা তো আর থাকবে না, 3টাকে বিয়োগ করে নাকি? যে এরকম থাকলে বিয়োগ কেমনে করবো, এটা যেন মাথায় না আসে আবার। তাহলে এরকম যদি হয়, এই 2টার মধ্যে উপরেরটা যদি বড় হয়, ভালো করে বুঝেন, উপরেরটা যদি বড় হয় তাইলে অঙ্ক হবে না, সমস্যা আছে, কিছু যোগ বিয়োগ করাও লাগবে না, এটাই আনসার লিখে দেবেন। আর যদি উপরেরটা ছোট হয় তাহলে সবসময় 1 বিয়োগ করে দেবেন। সবসময় কত বিয়োগ করবেন? 1 বিয়োগ করবেন। তাহলে এখানে হবে 0 6 7 9, তারপরে হচ্ছে গিয়া 6 6 9 9 2 হয়ে গেল আপনার অ্যান্সার।
তার মানে বিয়োগের জন্য শুধুমাত্র এখানে লক্ষণীয় যে এই যে দুটো প্রথম পুনরাবৃত্ত, প্রথমটা যদি ছোট হয় এটা থেকে তাহলে সবসময় 1 বিয়োগ হয়, আর যদি এটা কোনোভাবে বড় হয় তাহলে কিচ্ছু হবে না, ওটাই অ্যান্সার হয়। এবার পুনরাবৃত্ত দেন দুইটার পরে আর লাস্টে অ্যান্সার। এই হলো গিয়ে আমাদের পুনরাবৃত্ত দশমিকের যোগ, বিয়োগ এবং গুণ এবং ভাগ, সাথে আমরা শিখছি সাধারণ ভগ্নাংশের প্রকাশ। এই রুলসটাকে যদি আপনি একটু ভালো করে দেখেন, বারবার যদি বুঝতে সমস্যা টেনে টেনে দেখেন, ইনশাল্লাহ আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। আশা করি এই কনসেপ্টটুকু আপনাদের কাজে লাগছে। এবার আমরা লাস্ট টপিকে চলে যাব। এবার আমরা পুনরাবৃত্ত দশমিকের ক্ষেত্রে একটা অদ্ভুত অঙ্ক আছে এবং খুব মজার অঙ্ক। সেটা ধরেন এরকম, 2-এর বর্গমূল নির্ণয় করতে বলে। তো আমরা তো এটা ক্যালকুলেটারে কী করি, ঠাসঠুস মনে করেন √2 = একদম শেষ, √3 = শেষ, এরকম করে ফেলি। এটা আসলে ক্যালকুলেটারে করা যাবে না, এটা হাতে করতে বলছে যে 2-এর বর্গমূল নির্ণয় করেন। তাহলে এখন আমরা শিখব লাস্ট টপিক, বর্গমূল। বর্গমূল কীভাবে করতে হয়। তো আমরা একটা সংখ্যা নিয়ে নিই, ধরেন 2-এর বর্গমূল করব। কত? 2-এর বর্গমূল বের করব আমরা। তো 2-এর বর্গমূল বের করতে গেলে ফার্স্টে শুরু করি, খুব ভালো করে মনোযোগ দিন। 2-এর বর্গমূলটা আমরা কীভাবে করতে পারি, টান দেন একটা, এভাবে টান দেন। আচ্ছা, এটা করার ক্ষেত্রে আমরা কি করব? এটা করার ক্ষেত্রে আমাদের একটা সংখ্যা কল্পনা করতে হবে। কীরকম? এমন একটা সংখ্যা কল্পনা করব যেটাকে বর্গ করলে এইটা থেকে যেন কোনোভাবেই বড় না হয়। যেমন 1, এটাকে বর্গ করলে 2 থেকে কি হয়? ছোটই হয়। এটাকে বোঝার জন্য আরেকটা সংখ্যা নেই, ধরেন 13 নিলাম। এখানে একটা সংখ্যা কল্পনা করি যেটাকে বর্গ করলে 13 থেকে যেন বড় না হয়। যেমন ধরেন 2কে বর্গ করলে কত হয়? 4, 3কে বর্গ করলে 9, 4কে বর্গ করলে 4 4 কত হয়? 16। তাহলে 4 বড় হয়ে গেল না? তাহলে কি 4 নেওয়া যাবে না? 4 নেওয়া যাবে না। সেই ক্ষেত্রে আমাদের এইটা হইলে কত নিতাম? 3 নিতাম। হইল? তাইলে এটা রয়ে গেল, শুধু বোঝানোর জন্য আর কি যে কত নিতে হবে এটা। এবার আসেন আমরা যেহেতু এখানে 1 নিছি, তাহলে এখানে দিলাম কত? 1। তাহলে এখানে কত আসবে? অবশ্যই 1 অক্ষে 1 গেল হিসাব। এইটাকে বোঝার জন্য এই জায়গাও এই লাইনটা আরেকবার লিখি। 3 নিছেন না? তাহলে এখানেও 3 দেবেন। 3 3 কত হবে? 9। এবার আসেন, এইটুকু বোঝা শেষ। এই জায়গাটায় আমরা যদি বিয়োগ করি 2 থেকে 1, তাহলে কত থাকে? 1। এখানে দেন একটা দশমিক, এখানে আপনি ইচ্ছা মতো শূন্য নেন। একটা নিলে কম হয়ে যেতে পারে। তো আপনি এখানে একটু খেয়াল করবেন, দশমিক দেওয়ার কারণে আপনি শূন্য নেওয়ার অধিকার পাচ্ছেন। তো এবার আসেন, রুলস হচ্ছে আপনার এখানে যা থাকবে এই জায়গাটা, সেটার দ্বিগুণ নেবেন। তাহলে 1 আছে, এটার দ্বিগুণ কত? 2, অর্থাৎ 2 দ্বিগুণ করলে 2 1 2। এখন আপনি 2-এর এই পাশে একটা সংখ্যা কল্পনা করবেন, যেই সংখ্যা দিয়ে আবার এটাকে গুণ করলে এটা থেকে বড় হওয়া যাবে না। সাপোজ ধরেন 2-এর পাশে আমি যদি 1ও নেই, 1 দ্বিগুণ করলেও তো এটা 21, তো এটা 10, ছোটো না? যখন এটা আপনার ছোটো হয়ে গেল তখন একটা আরেকটা শূন্য নেবেন। এখানে শূন্য নিলাম কেন? প্রয়োজন পড়লে নিতে হবে। এখন এই রুলসটা আমাদের মাথায় ঢুকতে চায় না। এই জায়গাটায় 2 কেন নিলাম? আবার বলি, এই ভাজককে আপনি ডাবল করে এখানে বসাবেন ফার্স্ট, তারপরে এখানে একটা সংখ্যা আনবেন, সেই সংখ্যা দিয়ে আবার এটাকে গুণ করবেন। তাহলে এখানে যদি আমি এখন 1 আনি, তাহলে 1 আনলে হবে না 2 আনলে হবে না 3 আনলে হবে? এটা আপনি ভাববেন। ধরেন এখন 100 নিয়েছেন, আমি এখানে যদি 24 নিই, তাহলে আপনি 24কে 4 দিয়ে গুণ করেন 96, তাহলে আমরা 4 নিতে পারি। তাহলে এখানে বসাইলাম 4, এখানে দিলাম 4, তাহলে 4 দিয়ে এটা করলে হচ্ছে 96। এবার আসেন কত? 4, হাতের 1 2 0, এটা মিলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এখন কি করবে? এখন তো আমাদের হাতে 4 বাঁচলো, তো সমস্যা নেই, আপনি ডাবল শূন্য নেন, এই জায়গায় আসেন। তাহলে এখন কি করবেন? এখানে যেটা করবেন, এইটা যা আছে সেটাই নামাবেন, দ্বিতীয়টাকে ডাবল করবেন। শুধু ভালো করে বুঝেন, প্রথমে এটাকে ডাবল করে লিখছিলাম, এর পরের বার এসে প্রথমটাকে যা আছে তাই লিখবো, দ্বিতীয়টাকে ডাবল করবো। তাহলে 4 2 কত হয়েছে? 8। এখন একটা সংখ্যা কল্পনা করেন, যেই সংখ্যাটা এখানে নিয়ে পুরাটাকে গুণ করলে যেন এইটা থেকে বড় না হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কল্পনা করতে পারি, ধরেন 1, যেমন 2 8 1। তাহলে যদি 2 কল্পনা করি তাহলে কী হয় দেখেন, আপনি 2 দিয়ে যদি গুণ করেন 8 আর 2 16 1 4 1 5, বড় হয়ে যায়। এই জন্য আমরা 2 না নিয়ে 1 নিচ্ছি। 1 নিলাম, 1 নেওয়ার পরে ওই একটা এখানেও দিয়ে দিলাম। এবার এটা এখানে যা আছে সেটা নিলাম। এবার এটা আসছে কি কত? 9, হাতে কত? 1 9, এখানে আসবে কত? 119 হচ্ছে। তো 119 হইলে এখন আমরা আবার কি করব? প্রয়োজনে আমরা আবার শূন্য নেব, একটা লাগে 2টা লাগে, সেটা আপনি বুঝে নিতে পারবেন, সমস্যা নেই। এই জায়গাটায় এখন আবার কি করবেন? এখানে দেখেন আপনার আছে 28। তাহলে এই আমি কি বলে আসছি, এই জায়গার সবসময় প্রথমে এটা যা ছিল হুবহু নামাইছে, তাহলে এখানেও 2 নামবে 8, এটার ডাবল হবে। অর্থাৎ
আপনি একটু ভালো করে যদি বোঝেন, রিপিট হয় কি, এখানে একটা ছিল, একটাই রিপিট হয়েছে, এখানে এসে এইটা রিপিট হয়েছে, এখানে এসে এটা, অর্থাৎ লাস্টেরটা রিপিট হবে শুধু। ওকে, তাহলে এখানে এসে 28, এটার দ্বিগুণ করলাম। এবার আসেন একটা সংখ্যা কল্পনা করেন, এখানে কি সংখ্যা নেওয়া যেতে পারে? 2 আর 2 আছে আমাদের এখানে, তাহলে এখানে সম্ভবত আমি একটু লিখে দিলাম ডিরেক্টলি, যদি ক্যালকুলেটার চিন্তা করা যায়। 4 দিলে এটা থেকে বড় হবে না, তাহলে 4 দিলে সরাসরি যদি গুণ করেন আপনি 11, 12, এখানে একটা শূন্য নিয়ে নিয়ে, তাহলে এখানে আসতেছে 11। এই যে হিসাবটা আমাদের এখানে হইল, আপনি এবার এখান থেকে বিয়োগ করে নেন, এটা বিয়োগ করলে যেটা আসতেছে হইল। এখানে একটা জিনিস খেয়াল করেন, এরপরে আপনাকে আবার এটা নামাইতে হবে, তাহলে 2 যা আছে, 8 যা আছে, 2 যা আছে, 4 কত হবে? 8। এই 4টাকে এখানে দিয়েছে, রাত দিই নেই, 4 দিলাম, তাহলে 8 দিলাম। এখন আবার এটা কিন্তু ডাবল করছে এখানে, এখানে একটা সংখ্যা কল্পনা করেন, তার আগে এখানে ডাবল শূন্য দেন, না হলে মিলবে না কোনোভাবে। তাহলে এখানে আবার আমাদের কত দিতে হবে? অবশ্যই এখানে 1 দিলে মনে হয় ভালো হয়, 1 না দিলে 2 দিলে এটার সে ডাবল হয়ে যাবে গা, তাই 1 দিলাম, তাহলে যা আছে সেটাই 2, 8, 2, 8, 1, এখানে 1। আশা করি এখন আপনি গুণটন করে বিয়োগটুক করে নেন। আমি এইটুকু আপনাদেরকে আপাতত একটু বুঝাই, একটু খেয়াল করেন আরেকবার যে কাজটা করছি। প্রথমে আমাদের যার বর্গমূল নির্ণয় করব সেই সংখ্যাটা নিব, নেওয়ার পরে একটা সংখ্যাকে আমরা কল্পনা করব যেই সংখ্যাটাকে আমরা বর্গ করে যেন ওটা থেকে বড় না হয়। তাহলে আমরা বর্গ করলাম, 1 পাইলাম। তো যখন আমরা 1 পেয়ে গেছি তখন আমরা সেই 1টা এখানে দিলাম, এখানেও দিলাম। দেওয়ার পরে এখন আপনি আসেন, 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। এখানে কি করছিলাম? বিয়োগ করে এটা বসাইলাম, পরে এইটার ডাবল এখানে বসাইছি, কত? 1 এর ডাবল 2। তারপরে এখানে কি আসছে? 4। কিভাবে? আমরা এই যে 100-র মধ্যে এখানে কত বসায় সেটা দিয়ে পুরাটাকে গুণ করলে 96 হয়। এই একটা জিনিস আমি বোঝাই, আর পুরোটা বোঝাবো না। তো আমরা এখানে 1-এর দ্বিগুণ নিব, তারপরে এখানে এমন একটা সংখ্যা নেব যেই সংখ্যাটা আবার ওই সংখ্যা দিয়ে গুণ হবে। দেখেন, এই 24কে আবার আমি 4 দিয়ে গুণ করছি, এখানে 5 নিলে আবার 5 দিয়ে পুরোটা গুণ করতাম, 6 নিলে আবার 6 দিয়ে পুরোটা গুণ করে দেখতাম 100 থেকে বড় হয় কিনা। সো 4 দিয়ে গুণ করে দেখছি 96 হয়, 5 নিলে তো অবশ্যই বড় হবে। সো 4 নিলাম, সেই 4 এখানে দিছি, আবার এখানেও 4টা দিছি, 4 দিয়ে গুণ করে 96 লিখছি। আমাদের এখানে এইভাবে জিনিসগুলো বাড়তে থাকবে। তো আপনারা এটা একটু খেয়াল রাখবেন সবসময়, যে এই জায়গাটায় প্রথমটা এটার ডাবল হয়েছে, পরে আবার এটা করার পরে দ্বিতীয়টার ডাবল হবে, পরে এটা করার পরে এই জায়গায় এসে এই লাস্টেরটা আবার ডাবল হবে, এটা করার পরে এই লাস্টেরটা আবার ডাবল হবে। এভাবে এগুলো ডাবল হইতে থাকবে, সবগুলো কিন্তু ডাবল হয় না, এটা একটু খেয়াল রাখেন। এখানে দেখেন আমি যে শেষ করলাম এই যে ব্যাপারটা, এটা কিন্তু এই পর্যন্তই শেষ না। ওরা অনেক সময় বলে দশমিকের পরে 4 দশমিক পর্যন্ত নির্ণয় করো, তো আপনি দশমিকের পরে 4 ঘর বের করবেন। যদি বলে 5 দশমিক পর্যন্ত, আপনি দশমিকের পরে 5 ঘর বের করবেন। তো এখানে দেওয়া আছে হচ্ছে গিয়া, ওরা বলছিল 3 দশমিক, তো আমি 4 দশমিক বের করছি, এরপর ডট ডট দিয়েছি, মানে এটা চলতেই থাকবে, এটা অসীম, এটা কখনোই শেষ হয় না। তাহলে এই অঙ্কটা আপনারা যে কয়টা বলে, ওরা নর্মালি 3 দশমিকে বলে, আপনি দশমিকের পরে 3টা ঘর বের করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমাদের বর্গমূলের নিয়মটাও শেষ হলো। তাহলে আমরা কি কি শিখলাম? পুনরাবৃত্ত দশমিক অঙ্কের ক্ষেত্রে যাবতীয় তথ্য শেখা শেষ। একটা সাধারণ ভগ্নাংশ, 2 নম্বর গুণ, তারপরে হচ্ছে ভাগ, তারপর যোগ, তারপরে বিয়োগ, তারপরে হচ্ছে বর্গমূল। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে একটু লিখেন, আর কি বুঝলেন না আশা করি সমস্যা হলে একটু ফ্ল্যাশব্যাকে গেলে বুঝতে পারবেন। এই তো আজকের কথা। আশা করি আপনাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করবেন। শেষ করতেছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।